Okay, hello friends. I am Dr. Soumyajyoti Bandyopadhyay and I am back once again for my today's speech. My today's topic will be regarding COVID martyr status, compensation and the stigma of COVID. These are the three main things, but today I will converse in Bangla because as per my experience the previous day that would be easily understandable to everybody who listens to it. তাহলে আজকে আমার পুরো কথাটাই আমি বাংলাতে বলবো এবং দ্বিতীয় কথা আজকে আমার যা আলোচ্য বিষয় কোভিড অতিমারি কোভিড প্যান্ডেমিকে যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি তৈরি হয়েছিল। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? একটু প্লিজ জানাবেন কেউ, কারণ শোনা যাচ্ছে কিনা এই কথাটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, আশা করি আমার কথাটা পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা এটা একটু দয়া করে একটু জানালে খুব ভালো হয়। দীপঙ্করদা পারলে একবার জানিয়ে দিন আমাকে কথাগুলো শুনতে পাচ্ছেন ঠিকঠাক। ধন্যবাদ। তো খুব বিশাল আলোচনার দিকে যাব না আজকে, আমি চেষ্টা করছি খুব অল্প কথার মধ্য দিয়ে আমাদের ডাক্তারদের এবং সংগঠনগত কিছু দাবি রয়েছে, সেই দাবি রয়েছে বা কিছু আলোচনা উঠে এসছে, সেই কথাগুলো আজকে জানাতে চাই অল্প কথার মধ্য দিয়ে। দ্বিতীয়ত, এই কোভিড অতিমারিতে যে বিষয়টা আমার ছিল সেটা হচ্ছে স্টিগমা বলতে বাংলায় স্টিগমা কথাটা বলতে গেলে কোনো ব্যাপারে একটা অত্যাধিক স্পর্শকাতরতা, যেটা কমনলি যেটা খুব সাধারণত কোনো রকম অসুখ রোগ, বিশেষ করে ছোঁয়াচে রোগ, এই ব্যাপারে মানুষের মধ্যে তৈরি হয়। ব্যাপারটা কীরকম জিনিস যে আহা এই লোকটার এই অসুস্থতা হয়েছে তাহলে ওর থেকে দূরে থাক। তো এই বিষয়ে আমার কিছু কথা বলার ছিল, সেটা কিছু কথা ব্যক্তিগতভাবে এবং কিছু কথা এই যে ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টরসের যারা আছেন, ক্ষমা করবেন এটা ফোনের জন্য খুব অল্প সময় টকটা ইন্টারাপ্টেড হয়েছিল। হ্যাঁ, যে কথা বলছিলাম যে আমরা যদি ঠিক 3 থেকে 4 মাস আগে পিছিয়ে যাই, যখন কোভিড অতিমারি প্রথম এসছিল, সব থেকে যে বড় সমস্যাটা আমাদের সবাই হয়েছিল, প্রত্যেকটা সাধারণ মানুষ বলুন, কিছু ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে বলুন, ডাক্তারদের মধ্যে বলুন, চিকিৎসা কর্মীদের মধ্যে বলুন, কেউই সঠিকভাবে বুঝে উঠতে পারছিলেন না যে কী করলে আমরা একদম প্রত্যয়ের সঙ্গে এই অতিমারিকে মোকাবিলা করতে পারব। এইটা ছিল সব থেকে বড় বিষয়। সুতরাং তখন যে কথাটা, যা সংবাদপত্র, টিভি, ইন্টারনেটে বিভিন্ন রকম মতামত আসছিল, অনেক ক্ষেত্রে পরস্পর বিরোধী মতামত, তো সেই সময় একটা সত্যি অসহায় পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এই বিষয়ে আমি যে কথাটা বলতে চাই যে অসহায় পরিস্থিতি তৈরি হোক, বিভিন্ন রকম উদ্বেগ উৎকণ্ঠা এগুলো তৈরি হোক, কিন্তু স্বাস্থ্যক্ষেত্রের যে জায়গাটা রয়েছে, মানে যারা স্বাস্থ্যকর্মী বলতে আমি শুধু চিকিৎসকদের কথা বলছি না, স্বাস্থ্যকর্মী বলতে আমাদের চিকিৎসক, সিস্টার, ওয়ার্ড বয়, অ্যাম্বুলেন্স চালক, এমনকি আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স বলতে যারা সামনে দাঁড়িয়ে মোকাবিলা করেছিল এই কোভিডের লড়াই, এমনকি আমাদের পুলিশ কর্মীরা, জরুরি পরিষেবা বিভাগের যে কর্মীরা, এরা কিন্তু কেউ ওই পুরো কনফিউশন মাথায় নিয়ে, এতটা দুশ্চিন্তা, উদ্বেগ এবং সঠিক তথ্য নেই, কিন্তু কাজের জায়গাতে যখন যারা নামা হয়েছিল তখন কিন্তু কেউ সেই জায়গা থেকে পিছিয়ে আসেনি। রোগের ভয় উপেক্ষা করে সেই কাজটাতে ঝাঁপিয়ে পড়া হয়েছে, এবং এই ঝাঁপিয়ে পড়া হয়েছে বলেই মানে যেটা হচ্ছে অনেকটাই এটা হচ্ছে আপনার সৈনিকদের তৎপরতা নিয়ে ঝাঁপিয়ে পড়া হয়েছিল। কি হবে আমরা কেউ জানতাম না। এই কোভিডের মারণ ক্ষমতা ঠিক কতটা, যদিও এখন সবটা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়, কিন্তু একটা অভিজ্ঞতার দাম থাকে। এতদিনের সময়ে আমরা কিছুটা হলেও প্রস্তুত হবার সুযোগ পেয়েছি, কোন কোন ওষুধে কতটা কাজ হচ্ছে এই ব্যাপারটা সম্বন্ধে আমাদের কিছুটা হলেও ধারণা তৈরি হয়েছে। কিন্তু সময়টা তখন এমন ছিল ওই সময় যে কোনো রকম প্রস্তুতি ছাড়া আমাদের শুধু না, মানে একটা বড় অংশের স্বাস্থ্যকর্মীদের এবং জরুরি পরিষেবার কর্মীদের একটা বড় অংশকে কাজে নেমে পড়তে হয়েছিল।
এবং আক্ষরিক অর্থেই তাদের পরিবার পরিজন, তাদের প্রত্যেকটা মানুষেরই সংসার থাকে, তাদের পরিবার পরিজন আত্মীয়দের উদ্বেগ থাকেই সব কিছু উপেক্ষা করে কাজে নামতে হয়েছিল। এবং সেইখানে আজকে আমরা যখন আজকে যদি দাঁড়িয়ে ফিরে দেখি যে মানুষ আক্রান্ত হয়েছেন, অনেকেই সুস্থ হয়ে উঠেছেন, আক্রান্ত হয়ে আমার আগের বক্তাও বলেছেন তারা কিন্তু যেটা নিজের কাজের জায়গায় আবার ফিরে গেছেন। মানে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়ার যে প্রবণতা, সেইটা কিন্তু আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি যে একটা বড় অংশের স্বাস্থ্যকর্মীর মধ্যে, জরুরি পরিষেবার কর্মীদের মধ্যে এই জিনিসটা কিন্তু দেখা যায়নি। তাহলে কিন্তু যে ব্যাপারগুলো ঘটেছিল, যেটা আমাদের পক্ষে খুব উদ্বেগী, আজকে আমি খুব বিশাল রকম আলোচনায় ঢুকবো না, প্রচুর টাইম নিয়ে যে আলোচনা হয় সেই আলোচনায় আমার ঢোকার আগে আমি কতগুলো কথা পরিষ্কারভাবে আলোচনা করে নিতে চাই বা শেয়ার করতে চাই। সব থেকে যে ভয়ঙ্কর জিনিসটা সেই সময় উঠে এসেছিল, সেটা যেহেতু আমি বললাম বহু মানুষের বিভিন্ন রকম উদ্বেগে পড়ে গেলে যা হয়, একটা অংশের মধ্যে দেখা গেছিল যে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে একঘরে করে ফেলার একটা প্রবণতা, তেমনি যে মানুষেরা আক্রান্তদের পরিষেবা দিচ্ছেন তাদের ওপরেও কিছু ক্ষেত্রে একটা তাদের উপরে তাদেরকে একঘরে করা, তাদেরকে হসপিটালে থাকতে হবে, তারা কেন বাড়ি আসছে, এই ধরনের মনোভাব কিন্তু একাংশের মধ্যে দেখা গেছিল। এবং কিছু কিছু জায়গায় সেটা খুব খারাপ চেহারা নিয়েছিল। প্রশাসন তার ক্ষমতা অনুযায়ী মোকাবিলা করেছে, কিন্তু এটা বাদ দিয়েও যেটা দেখা গেছিল যে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে শুধুমাত্র চিকিৎসকরা না, স্বাস্থ্যকর্মী বলতে কিন্তু আমি শুধু চিকিৎসকদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছি না, বলছি জরুরি পরিষেবা। আজকে যে ছেলেটা অ্যাম্বুলেন্স চালাচ্ছে বা যে ছেলেটা হসপিটালের সাফাই কর্মী, হসপিটাল ঝাঁট দিয়ে পরিষ্কার রাখছে, এই কোভিড মহামারীতে তাদের গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়। বা যে মানুষটা হসপিটালের মধ্যে খাবারের, বাকিদের ডাক্তার চিকিৎসকদের খাবারের ব্যবস্থা করছেন, তার গুরুত্বটা কিন্তু কম নয়। এই যে মানুষগুলো কাজ করেছিলেন, এবার এই পরিষেবার সময় তাদের অনেককেই কিন্তু তির্যক মন্তব্য শুনতে হয়েছিল। এই কথাটাকেই আমরা বলছি স্টিগমাটাইজেশন, যে এরা হচ্ছে হসপিটালে কাজ করছে, রুগীদের মধ্যে কাজ করছে। এবং তার থেকেও বড় কথা, এই কোভিডকে কমব্যাট করতে গিয়ে যে মানুষেরা আক্রান্ত হয়ে পড়েছিলেন, যারা আক্রান্ত হয়েছেন, এবং এই আক্রান্ত হওয়ার পরে প্রথম দিকে এই ঘটনাটা কিন্তু হয়েছিল। আজকে চিকিৎসক হিসেবে আমি যদি একটুখানি ফিরে তাকাই, এই ঘটনাগুলো হয়েছে, আমাদেরকে ফোন করে বলছে ভাই জ্বর হয়েছে, খুব ভয় পাচ্ছি, খুব ধরফর করছে, জ্বর হয়েছে, কি করব। জ্বর হলে তারা একটা জ্বর হলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। আতঙ্কিত হয়ে পড়ছেন কেন? শরীর খারাপ হয়েছে সেই জন্য না, আতঙ্কিত হয়ে পড়ছিলেন এর একটা বড় অংশ যে আমার এই জ্বরটা হয়েছে, এটা জানলে আমি কি তাহলে সমাজে একঘরে হয়ে পড়বো? আমাকে কি আমার বাড়িতে থাকতে দেওয়া হবে না? আমাকে কি এক্ষুনি একটা হসপিটালে দিয়ে আসা হবে, যে হসপিটালে বাড়ির লোক ঢুকতে পারে? এই যে এই সাধারণ মানসিক দুশ্চিন্তাগুলো মানুষের মধ্যে ছিল। এবং যে মানুষেরা এই কোভিডের ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন যারা, এবং তাদের পরিবার, তাদেরকে কিন্তু এই যে ভয়, এই উদ্বেগ, তাদের জন্য কিন্তু এই ভয় উদ্বেগের পরিমাণটা আরো অনেকটা বেশি ছিল। এইটা হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা পেরিয়ে এসছি, অনেকটা সময়ের সঙ্গে কেটেছে, কিন্তু পুরোপুরি কেটে যায়নি। এবং এর থেকে যে প্রথম কথাটা আমরা বলছি, যে এরপর প্রথম যেটা জিনিসটা আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম, যে প্রথমে কিছু বয়স্ক স্বাস্থ্যকর্মী, প্রথম আমাদের আমার মনে আছে একজন, প্রথম যিনি মারা গেছিলেন সিনিয়র ডাক্তারবাবু, একজন, উনি প্রশাসক ছিলেন, হেলথ অ্যাডমিনিস্ট্রেটর, মারা গেলেন। তো প্রথম দিকে আমার তখন প্রচারটাও সেরকমই ছিল যে বয়স্কদের হচ্ছে আক্রান্ত হয়ে পড়ার এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাটা বেশি পরিমাণে রয়েছে। এরপরে সময়ের সঙ্গে সঙ্গে দেখা গেল শুধু বয়স্কদের মধ্যে নয়, অনেক অল্প বয়সী স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, প্যারাক্লিনিক্যাল ওয়ার্কার্স, সিস্টার, এবং এছাড়াও এমন অনেক মানুষ যারা সামনের সারিতে দাঁড়িয়ে কোভিডকে মোকাবিলা করেছেন। তার মধ্যে পুলিশ কর্মীরা রয়েছেন, তার মধ্যে হচ্ছে অ্যাম্বুলেন্স চালক রয়েছেন, সাফাই কর্মী রয়েছেন। এরা যেমন কিছু কিছু আক্রান্ত হলেন, তেমন দেখা গেল চিকিৎসকদের মধ্যে একটা অংশ, বা যারা একেবারে সামনে একদম পরিষেবা দিতে সরাসরি যুক্ত, এদের মধ্যে বেশ কিছু মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এবং মৃত্যু হওয়ার মতন ঘটনা ঘটেছে।
চিকিৎসকদের মৃত্যু হয়েছে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তো বিস্তারিত আলোচনার আগে আমরা যে কথাটা বলতে চাই যে আজকে আমার এই সংগঠন ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টরস বা পেজের ডাক্তারবাবুদের একটা অংশ যে মতামত আমাকে ব্যক্ত করতে বলেছেন, সেই অনুযায়ী আমি বলতে চাই যে যারা এই মহামারীকে সামনের সারিতে দাঁড়িয়ে রুখতে গিয়ে আক্রান্ত হলেন আর যারা মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন, তাদের উপযুক্ত সম্মান এবং তাদেরকে শহীদ বলে ঘোষণা করা, এটা আমাদের দাবি ছিল। কিছু অংশে এই প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এছাড়াও আরেকটা জিনিস আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এরা তো সামনের সারিতে দাঁড়িয়ে তাদের কর্তব্য পালন করলেন এবং কিছু ক্ষেত্রে কর্তব্য পালনের যে চরম কর্তব্য পালন তাদের জীবনটুকুও দিলেন, কিন্তু আমাদের কর্তব্য কি থেকে যায়, সমাজের কর্তব্য, এবং কিছু ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে সরকার কি করবেন, মানে যাতে হচ্ছে তার পরিবার এই ক্ষতিকে সামলে উঠতে পারে, অ্যাডিকুয়েট কম্পেনসেশন। এইবার একটা অংশ ঘোষণা করা হয়েছে যেটা হচ্ছে 10 লাখ টাকার যে কম্পেনসেশন। প্রথম দিকে তার যা আমরা ফর্মটা দেখেছিলাম, কিছু ক্ষেত্রে মানে কোভিড হসপিটালে কাজ করতে গেলে যদি মৃত্যু হয় এবং ওই ডিউরেশনের মধ্যে এই জিনিসটা ছিল। পরবর্তীকালে দেখা গেছে যে শুধু কোভিড হসপিটাল নয়, যেহেতু নন কোভিড হসপিটাল, যেখানে হচ্ছে কোভিড হসপিটালে আপনি তাও জানতে পাচ্ছেন যে এই পেশেন্টদের কোভিড রয়েছে, সুতরাং সেইখানে যে প্রতিরোধের ব্যবস্থাগুলো নেওয়া একটু অপেক্ষাকৃত সোজা, খুব সহজ বলছি না। কোভিড হসপিটালে কাজ করতে গেলে কিন্তু তার রিস্ক অবশ্যই আছে। আবার নন কোভিড হসপিটাল অনেক ক্ষেত্রে এটা হচ্ছে যে পেশেন্টের সঙ্গে যখন প্রথম আমাদের যোগাযোগ হচ্ছে তখন আমরা তো অনেক সময় বুঝতেও পারছি না যে কে আক্রান্ত নয়, সেই ক্ষেত্রেও কিন্তু আক্রান্ত হবার ঘটনা ঘটেছে এবং সেই ক্ষেত্রে বরং এই সম্ভাবনাটা আরও বেশি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে যদি হচ্ছে যারা প্রথম সারির কোভিড যোদ্ধা যারা শহীদ হলেন, তাদের কম্পেনসেশনের যে টাকাটা এখনও ঘোষিত টাকা রয়েছে, যে অর্থটা রয়েছে, সেটা যাতে তাদের পরিবার খুব তাড়াতাড়ি পান, কোনো রকম প্রশাসনিক জটিলতার মধ্যে এটা দেরি না হয়, তার দ্রুত ব্যবস্থা করা। এবং আরও যে দৃঢ় মতামতটা উঠে আসছে যে এই টাকাটা কত হওয়া উচিত। এটা অবশ্যই সত্যি কথা যে একটা মৃত্যুকে, একজন শহীদের মৃত্যুকে কোনো টাকার অঙ্ক দিয়ে মাপা যায় না এবং সেটা সেরকমভাবে ভাবাটাও উচিত না। তবে ঘটনা হচ্ছে যে তার পরিবার যাতে এই ক্ষতি, এই ধাক্কাকে সামলে উঠতে পারে এবং তার যে ত্যাগ, সেটা যেন তার উপযুক্ত মর্যাদা আমরা দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে দেখতে গেলে একটি চাকরি বা যে অর্থের মূল্য, সেইটা কিছু ক্ষেত্রে আরেকটু বেশি না হলে এই ক্ষতি তার পরিবার সামলে উঠতে পারবে বলে আমরা মনে করি না। সেই ক্ষেত্রে যে দাবিটা উঠে আসছে এবং কিছু ক্ষেত্রে এটা সত্যি কথাই, শুধুমাত্র কোনো একটা রাজ্যের সরকারের একার পক্ষে সম্ভব নয় এত বড় ক্ষতির ধাক্কাকে একা সামলে নেওয়া। সুতরাং কেন্দ্র এবং রাজ্য উভয়কেই এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এবং আমরা যে কথা যেটা বলা হয়েছে যে ন্যূনতম 50 লাখ টাকা যদি রাজ্য এবং কেন্দ্রের তরফ থেকে দেওয়া যায় শহীদ পরিবারকে, কারণ তাহলে শহীদের কোনো জীবনকে কখনো টাকার অঙ্কে মাপা যায় না, কিন্তু তার পরিবারটি একটি শক্ত ভিত পাবে। তার বাড়ির লোক, তার পরিবারের মানুষটি যে আত্মত্যাগ করে গেলেন, তার পরিবার সেই জায়গায় কিছুটা ঘুরে দাঁড়াবার জোর পাবে। এই কারণেই এই দাবিটি উঠে আসছে। কতগুলো পরিসংখ্যান আমাদের হাতে এসছে যে আমাদের ইউনিয়ন হেলথ বাজেট হচ্ছে 69,234 crores। এখন অবধি সংখ্যাটা বোধহয় বাড়তে পারে কিছুটা। 382 জন কোভিড মার্টিয়ার, তাদেরকে যদি এই কেন্দ্র থেকে 50 লাখ করে কম্পেনসেশন দেওয়া যায় তাহলে খরচ হচ্ছে 191 কোটি। 69,234 crores মধ্যে 191 কোটি। এবং রাজ্যের ক্ষেত্রে যেটা আপাতত রয়েছে
সেটা হচ্ছে 11,280 কোটি টাকার হেলথ বাজেট, তার মধ্যে 16 কোটি টাকা মতন যদি আমরা খরচ ধরা যায়, তাহলে 32 জন কোভিড মার্টারের 50 লাখ করে টাকা এটা আমরা দিতে পারি। তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যে শহীদ পরিবারের ক্ষেত্রে যাতে ক্ষতিপূরণের অঙ্কটা এই জায়গায় যদি আনা যায়, তাহলে অবশ্যই এই পরিবারের মানুষগুলো যারা, তিনি চলে গেলেন, তিনি তো আত্মত্যাগ করলেন, কিন্তু তার পরিবারের মানুষটা কিছুটা শক্ত, পায়ের তলায় শক্ত জমি পাবেন। দ্বিতীয়ত, এইবার আসি পরের কথায়, যে কথাটা আমাদের কাছে আজকে আমি ওই জন্য বলেছি যে খুব বিরাট আলোচনার মধ্যে আমি যাব না, কিছু 1, 2, 3, 4 কতগুলো পয়েন্ট সেইরকম ধরে আলোচনা করব। দ্বিতীয় যে কথাটা আমরা বলতে চাই, যে স্টিগমাটাইজেশনের সময় এফেক্টটা কি হলো, এই যে কোভিড স্টিগমাটাইজেশন, কি করা উচিত কি করা উচিত না। প্রথমে তো আমরা যদি ব্যাপারগুলোকে একটু পুরোনো কথাগুলো মনে করি, ডাক্তারবাবু কেন হচ্ছে একটা জায়গায় দেখলাম, কোন নগরে একটা ঘটনা উঠে এসেছিল, যে একজন কেউ লিখে দিলেন যে ডাক্তারবাবু কেন হচ্ছে এলাকায় কোভিড ছড়াচ্ছেন, কেন বাড়িতে এসছেন পেশেন্ট দেখে। এবং শুধু এই একটা জায়গা বলে না, অনেক জায়গাতেই একের পর এরকম ঘটনা ঘটেছিল। আমরা এক জায়গায় দেখেছি একজন প্রশাসনিক কর্তাকে তার বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছিল না, উনি কোভিড এলাকায় কাজ করছিলেন বলে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এক জায়গায় দেখেছি একজন চিকিৎসকের পরিবারের লোককে আক্রমণ করা হয়েছে, উনি চিকিৎসা করে, ওনার পরিবারের লোকজন, এবং উনি চিকিৎসা করে এলাকায় ঢুকছেন এই জন্য। তাই এই যে ব্যাপারগুলো যারা ঘটাচ্ছিলেন, এটা কিন্তু সব মানুষ ঘটাচ্ছিলেন না। একদম খোলাখুলি বলতে গেলে যে প্রত্যেকটা সাধারণ মানুষ যে স্বাস্থ্যকর্মীদের কে এই ধরনের নিগ্রহকে সমর্থন করেছেন, এটা কিন্তু একদমই না। খুব মুষ্টিমেয় একটা অংশ এটা করেছে। আমরা বলতে চাই, এই ধরনের আক্রমণ, এই ধরনের ঘৃণ্য আক্রমণ যারা করছেন, তাদেরকে, এই ব্যাপারটাকে প্রশাসন খুব দৃঢ়ভাবে দমন করুক। কারণ না হলে, এইটা যদি না করা যায়, তাহলে এই পরিস্থিতিতে যারা মনোবল নিয়ে কাজ করছেন, তাদের সেই মনোবলে কিন্তু চিড় ধরবে। সুতরাং সেই কারণে ইনফ্যাক্ট আমাদের আইনও রয়েছে, এটা হচ্ছে এপিডেমিক ডিজিজ বিল, অ্যামেন্ডেড বিল, যেটা 2020। আর এছাড়া 2009 একটা আইন, কোনো ক্ষেত্রে চিকিৎসকের ওপর আক্রমণ, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ওপর আক্রমণ, বিশেষ করে সেই আক্রমণ যদি তাকে কোনো রকম স্টিগমাটাইজেশন করে হয়, যে ইনি পেশেন্টদের ট্রিটমেন্ট করেন, ইনি হচ্ছে হসপিটালে যান, এই ধরনের ব্যাপারে। এবং এছাড়াও আমরা এখনও সংবাদপত্রে কিছু বিক্ষিপ্ত জিনিস চোখে পড়ে, কাউকে মাস্ক পরতে বলা হলো, কাউকে থুতু ফেলতে বারণ করা হলো, তার রাগ ফেটে পড়ছে। এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে উপযুক্ত ব্যবস্থা এবং এইটাতে একটা ক্ষতিপূরণ আদায় করার ব্যাপার রয়েছে, যেটা সংশ্লিষ্ট ব্যক্তি যিনি এই নিকৃষ্ট কাজটা করবেন, তার থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে। যদিও তার প্রভিশন এখন কম রয়েছে, আমরা যেটা বলা হয়েছে যে এই ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানো হোক, ন্যূনতম 25 লাখ টাকা, এবং সেইটা হচ্ছে যারা এই ধরনের নিকৃষ্ট কাজ করবেন তাদের থেকে আদায় করুক সরকার। 25 লাখ টাকাটা আমরা এই কারণে চাইতে বলছি না যে ডাক্তারবাবু পেয়ে যাবেন 25 লাখ টাকা বা স্বাস্থ্যকর্মী পাবেন। আমরা চাইছি এই ধরনের স্বাস্থ্যকর্মীদের ওপর এই যে স্টিগমাটাইজেশন করে আক্রমণ করার এই যে প্রবণতা যারা করছেন, খুব মুষ্টিমেয় একটা অংশ এটা করছে। অধিকাংশ মানুষ আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি স্বাস্থ্যকর্মীদেরকে সাহায্য করেছেন, যতটা সম্ভব পাশে দাঁড়িয়েছেন। এমনকি এরকম বেশ কিছু আমাদের স্বাস্থ্যকর্মীরা বলেছেন যে তারা নিজেরা উদ্যোগে পড়েছেন যে হ্যাঁ, তারা আক্রান্ত হয়েছিলেন, তারা এখন ফ্ল্যাটে আসবেন। বাড়ির লোক, সেই ফ্ল্যাটের লোকেরা, সেই কমপ্লেক্সের লোকেরা সাদরে শাঁখ বাজিয়ে তাদেরকে ঘরে নিয়ে গেছেন। এইসব মানুষদেরকে আমরা অন্তরের থেকে শ্রদ্ধা নিবেদন করি। আপনাদের মতো মানুষরা আছেন বলে সমাজে আমরা মাথা উঁচু করে কাজ করতে পারছি, এবং চিকিৎসা ব্যবস্থাও চলছে এবং সমাজটা চলছে। কিন্তু উল্টো দিকে কিছু মুষ্টিমেয় মানুষ এরকমও আছেন যারা এই উদ্যোগের ধোঁয়া তুলে কিছু কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছেন। সেইটা যারা চাইছেন তাদের জন্য এই ক্ষতিপূরণ এবং কম্পেনসেশনের দাবি আমাদের এই পেজ থেকে করা হচ্ছে। মানে শুধুমাত্র আপনার একটা সংস্কার বা কুসংস্কার রয়েছে বলে আপনি অন্য লোকের ওপর তার দায় চাপিয়ে তার জীবন দুর্বিষহ করে দেবেন, এইটা কোনো সভ্য দেশেই মানা হয় না এবং সেটা মানা যাবে না।
এই কটা হচ্ছে আমাদের মূল আলোচনার কথা। তবে এই প্রসঙ্গে এই কোভিড এই সময় আমরা যে জিনিসগুলো দেখলাম, দু একটা জিনিস আমরা আলোচনা করি, যেটা মনে হয় আলোচনা করা সবার জ্ঞাতার্থে আলোচনা করাটা দরকার। প্রথম যে আলোচনা, অনেক মানুষ ঘরে অসুস্থ হয়ে পড়ছেন, এরকম আমরা শুনেছি কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। তার কারুর অসম্ভব পেট ব্যথা, কারুর শরীরে রক্তাল্পতা, রক্ত দিতে হবে, হসপিটালে যাবেন, ভয়ে হসপিটালের দিকে যাচ্ছেন না, বলছে হসপিটালের দিকে গেলে যদি আমার কোভিডে আক্রান্ত হয়ে যায় বাড়িতেই বসে থাকে। হেমারেজিক প্রবলেম হচ্ছে, ব্লিডিং প্রবলেম হচ্ছে, গাইনোকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, চেপে বাড়িতে বসে আছেন, না হসপিটালে যাব না, হসপিটালে গেলে যদি আক্রান্ত হয়ে পড়ি। ক্যান্সার কেমোথেরাপির পেশেন্ট এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন যে ঘর বন্ধ করে ঘরে বসে আছেন, বাড়ি থেকে একবার বাইরে পা দিচ্ছেন না। এই যে আতঙ্কগুলো, এগুলো মানুষের ভুল বলছি না, কারণ আক্ষরিক অর্থেই তো এটা ঘটনা যে হচ্ছে বলা হয়েছিল ঘরে থাকুন, সুস্থ থাকুন, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবেন না। কিন্তু এই আতঙ্কটা এমনভাবে চেপে বসছে মানুষের মনে যে এইবার শরীর খারাপ হলেও বলছে হসপিটাল মুখো হবো না, যদি হচ্ছে আমাদের আক্রান্ত হয়ে যায়। এতেও কিন্তু একটা বিপদ তৈরি হচ্ছে, কারণ এটা সত্যি কথাই কোভিড-19 আছে, কিন্তু অন্যান্য রোগগুলো তো উঠে যায়নি, রোগ ব্যাধি সেগুলো তো আছে। যদি সেই রকম পরিস্থিতি তৈরি হয়, আপনারা যদি মানুষ যদি ভয় পেয়ে ঘরে বসে থাকেন, এই কথাগুলো আস্তে আস্তে আলোচনা করতে হবে। যে যদি সত্যি হচ্ছে মনে হয় ডাক্তারকে দেখাতে হবে, হসপিটালে যেতে হবে, তাহলে হবে, কারণ চিকিৎসা পরিষেবা কিন্তু চালু রয়েছে, চিকিৎসা পরিষেবা চালু রয়েছে, সরকারি জায়গায় চিকিৎসা কিন্তু একদিনের জন্য বন্ধ হয়নি। এবং এটা এখন আমরা গর্বে করে বলতে পারি, রাজ্যে কিন্তু নিখরচায় চিকিৎসা সরকারি পরিষেবা ব্যবস্থা করে রেখেছে। আজকেও একজন পেশেন্ট ভর্তি হতে চেয়েছিলেন একটি সরকারি জায়গায়, নিখরচায় বাড়ি থেকে অ্যাম্বুলেন্স গিয়ে তুলে আনছে। এই পরিষেবাগুলো কিন্তু রয়েছে, মানুষকে এটা বোঝাতে হবে যে সরকার যখন এই পরিষেবার জায়গাগুলো খুলে রেখেছে তার সুবিধা নেওয়া উচিত। এটাও এক ধরনের স্টিগমাটাইজেশন, যে না আমি হসপিটালেই যাব না, গেলেই হচ্ছে আমার আরও শরীর খারাপ হয়ে যাবে, অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, মানুষ চেপে ঘরে বসে আছে। এই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার দরকার নেই, সেই বিষয়টা আমাদের পরিষ্কার জানতে হবে। যদি সেরকম প্রয়োজন হসপিটালে যখন যেতে হবে, যদি সত্যি এখন কোভিড ইনফেকশন কারুর হয়, তাহলে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা কিন্তু সরকারি স্বাস্থ্য পরিষেবা করছে, তার সুযোগ নিন। তার জন্য হচ্ছে রোগকে লুকিয়ে রেখে ঘরে বসে থাকা এরকম ব্যাপার কিন্তু দরকার নেই। এবং যে কথা আমরা বারবার বলে যাই, যে আজকেও কথা হচ্ছিল আমাদের একজন পরিচিত মানুষ, তার হচ্ছে আক্রান্ত, তার বাড়ির কোভিডে আক্রান্ত হয়েছে, তার বাড়ির লোক বলছে আমরা এতজন লোক এক বাড়িতে আছি, আক্রান্ত হওয়ার ভয় রয়েছে, আবার অন্য কারোর বাড়িতে যাব, আমি তাতেও ভয় পাচ্ছি, কারণ কার বাড়িতে যাব, যার বাড়িতে যাব তারাই যে আমাদের ভয় পাবে। না, ব্যাপারটা এরকম নয়। বললাম ব্যাপারটা এরকমভাবে ভাববেন না, প্রয়োজন আমার বাড়ি চলে আসুন, থাকুন, আলাদা ঘর দিচ্ছি, থাকুন সেখানে। আরে একটা মানুষের বাড়িতে পরিবার আক্রান্ত হয়েছে বলে তার বাড়ির বাকি লোকজনকে অন্য লোকেরা ভয় পাবে? আজকে এই কথাটা তো ঠিক যে আমরা হচ্ছে যখন বাসে ট্রামে যাচ্ছি, বাজারে যাচ্ছি, সর্বত্র অতটা ছোঁয়াচে দিয়ে আমাদের থাকা সম্ভব হচ্ছে না। আমরা যতদূর সম্ভব পারছি মাস্ক পরছি, আমাদের নাক মুখটাকে ঢেকে রাখছি, এইটুকুন আমরা করতেই পারি। আমরা হাত ধুচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছি। তার মানে এই নয় যে হচ্ছে কোনো মানুষের পরিবার, তাদের পরিবারে একজনকে আক্রান্ত হয়েছে বলে পুরো পরিবারটাকে আমরা ভয় পাবো। এটাও কিন্তু এক ধরনের স্টিগমাটাইজেশন। মানে এই স্টিগমাটাইজেশন কথাটা, অর্থাৎ অত্যাধিক লেভেলের স্পর্শকাতরতা, ভীষণ স্পর্শকাতর হয়ে যাওয়া, এইটা শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে হচ্ছে এমন নয়, সাধারণ মানুষের ক্ষেত্রেও হচ্ছে। এবং এই যে চিন্তাধারা কিন্তু আমাদের কিছু ক্ষেত্রে পরিবর্তন করতে হবে। আর একটি কথা বলি, যে কথাটা প্রথম দিকে এসেছিল, আমরা আপনাদের মনে আছে কিনা জানি না, চেন্নাইতে একটি ঘটনা ঘটেছিল, এক ডাক্তারবাবুর মৃত্যু হয়েছিল। তার দেহকে যখন তার অন্তিম সংস্কার করতে একজন ডাক্তারবাবু নিয়ে যাচ্ছেন অ্যাম্বুলেন্স করে নিজে চালিয়ে, তখন লোকজন জড়ো হয়ে সেই অ্যাম্বুলেন্সকে আটকাচ্ছে, অ্যাম্বুলেন্সকে প্রতিহত করছে। কেননা মানুষের মনে ভ্রান্ত ধারণা ছিল যে মৃতদেহ থেকে রোগ ছড়িয়ে পড়বে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা বুঝে নিতে হবে যে মৃতদেহ, একটা জীবিত মানুষের থেকে এই রোগ ছড়ানো যতটা সম্ভাবনা, সে যদি বিশেষ করে মাস্ক টাস্ক কিছু না পড়ে, মৃত মানুষের থেকে কিন্তু তার থেকে অনেকটা কম। কেননা এখন অব্দি যে গাইডলাইনগুলো রয়েছে, মৃত মানুষ তো নিঃশ্বাস নিচ্ছে না, এবং তার দেহটাকে যদি শুধুমাত্র একটা প্লাস্টিকের র্যাপ করে রাখা যায়, এবং তার যে শরীরের যে ছিদ্রগুলো রয়েছে, নাক কান, সেখানে হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে তুলো দিয়ে চেপে দেওয়া যায়,
তাহলে কিন্তু তার থেকে সংক্রমণ ছড়াবার যে প্রক্রিয়াটা অনেকটাই কম হয়ে যায়। তাহলে এই জিনিসটাও কিন্তু আমাদের এতদিনে শিক্ষা হয়েছে যে ওইভাবে কোনো বাড়িতে যদি আমাদের একজন পেশেন্ট এলো, উনি বললো, খুব উদ্বেগ নিয়ে এলেন, উনি বললো পাশের বাড়িতে একজন মারা গেছিলেন, আমি গেছিলাম, দেখুন তো আমার একটা টেস্ট করিয়ে নিন, আমার কোভিড হচ্ছে। টেস্ট করানো হলো, উনি বলছেন এই গেলাম, আর যাবো না। তাই আমি বললাম কেন যাবেন না, আপনি তো একজন প্রতিবেশীর বাড়িতে একজনের মৃত্যু হয়েছে, আপনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, আপনি একটা মহান কাজ করেছেন, আপনাকে সম্মান জানাচ্ছি। তার জন্য আপনি আক্রান্ত হয়ে পড়বেন, তার যে সম্ভাবনা সেটাও খুব কম, কেননা একটি মৃতদেহ তো নিঃশ্বাস নিচ্ছে না, তার থেকে ছড়িয়ে পড়ার, কোভিড ছড়ানোর যে আশঙ্কা সেটা একজন সাধারণ মানুষ মানে জীবিত মানুষের থেকে কম। আপনি মানুষের অন্ত্যেষ্টিতে তার পাশে গেছেন, আপনি মানুষের মতন কাজ করেছেন, আপনাকে সম্মান করছি। এই বিষয়টা কিন্তু রয়েছে, মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হবে। তো ফিজিক্যাল ডিস্টেন্সিং বলা হয়েছিল, সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা খুব ভয়ঙ্কর ছিল, কারণ সোশ্যাল ডিস্টেন্সিং মানে সামাজিক দূরত্ব, কেউ কারোর বাড়িতে যাবে না, কেউ কারোর বিপদে যাবে না, এরকমভাবে হয় নাকি? আমরা টিকে থাকতে পারবো আজকে যদি কেউ আমার বাড়িতে না আসে, আমার বিপদে কেউ যদি না আসে? মানে শুধুমাত্র আমরা পরস্পরের পাশে দাঁড়াই বলেই তো আমরা টিকে আছি, সমাজটা চলছে। সেই জায়গা থেকে কিন্তু ভেঙে বেরিয়ে আসার কোনো জায়গা নেই। এই কোভিড স্টিগমাটাইজেশন, আমরা মার্টার স্ট্যাটাস এগুলো চাই বলি, সমাজ যদি একে অপরের হাত না ধরে তাহলে কোনো সংকটই আমরা কাটিয়ে উঠতে পারবো না, বরং আরও অন্যান্য গভীর সংকটে নিমজ্জিত হবে। সুতরাং এই বিষয়টা আমাদের জানতেই হবে যে মানুষের পাশে যেমন করে হোক থাকতে হবে। সেই ক্ষেত্রে এটা একটা আশার আলো তো অবশ্যই আছে যে প্রচুর মানুষ এই সরকারি পরিষেবার মধ্যে থেকে তারা এই রোগকে কাটিয়ে উঠেছে। সমস্যাটা একটা অংশে বেশি ক্ষেত্রে হয়েছে যারা প্রথম সারিতে কোভিডের মোকাবিলা করেছেন, ফার্স্ট লাইন ডিফেন্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জরুরি পরিষেবার কর্মীরা। আমাদের যে কথাটা বারংবার ঘুরে ঘুরে আসছে, তাদের জন্য তাদেরকে শহীদ ঘোষণা করা এবং তাদের পরিবারকে, যারা মৃত্যুবরণ করছেন তাদের পরিবারকে উপযুক্ত কম্পেনসেশন দেওয়া, এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকেও উপযুক্ত সাহায্য করা, তাদের নিখরচায় চিকিৎসা, বিশেষ করে নিখরচায় চিকিৎসা সরকারি জায়গাতে তো হচ্ছেই, যদি সেরকম প্রয়োজন হয় বেসরকারি ক্রিটিক্যাল কেয়ার সেই জায়গাতেও যদি তাকে তার চিকিৎসায় যাতে ন্যূনতম ব্যয় করতে হয় বা বিনা পয়সায় চিকিৎসা হয়, সেটাই আমরা দাবি করছি। আর সবথেকে যেটা জরুরি কথা, আমরা চাইছি যে মানুষটা এই সময় এই মহামারীকে সামনের সারিতে দাঁড়িয়ে প্রতিহত করতে গিয়ে শহীদ হলেন, যদি তার পরিবার রাজি হয় তাকে রাষ্ট্রীয় মর্যাদা, সেই শহীদকে একজন দেশের জন্য লড়াই করে একজন শহীদ যখন মৃত্যুবরণ করেন, তার যে রাষ্ট্রীয় মর্যাদা তাকে সেটা দেওয়া হোক। তার পরিবার অন্তত সেই গর্বটা অনুভব করুক, যেই মানুষটা সামনের সারিতে দাঁড়িয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছেন তাকে সেই সম্মান দেওয়া হোক। এই কটা কথাগুলো আমাদের ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টরস বিশেষভাবে তারা এই দাবিটা তুলছে। এবং দ্বিতীয় কথা, সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন যে এই রোগ, এই মহামারীর দাপট প্রতিহত করতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের নাক মুখ এই দুটো জিনিসকে অন্তত ঢাকতে হবে, হাতটা পরিষ্কার রাখতে হবে, দূরত্ববিধি যথাসম্ভব বজায় রাখতে হবে। আর একটা বড় কথা, মানুষ হয়ে মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে। এই জায়গাটা থেকে সরে আসার কোনো জায়গা নেই। আমরা যদি আর সব কিছু করি কিন্তু মানুষ হয়ে মানুষের বিপদে না দাঁড়াই, তাহলে এই বিপদ থেকে আমরা সরাসরি এই বিপদকে কাটিয়ে উঠতে পারবো না। এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। যে কোনো রকম রোগকে প্রতিরোধ করতে গেলে আমরা যে কথাগুলো বলি, একটা জিনিস আমাদের মধ্যে, আমরা চিকিৎসকদের মধ্যে খুব প্রচলিত ছিল, সেটা হচ্ছে নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস। অর্থাৎ নলেজ মানে বিদ্যা, কিছু জ্ঞান, অ্যাটিটিউড মানে আমার বিদ্যাটা রয়েছে কিন্তু এই বিদ্যাটাকে আমি ব্যবহার করব, প্রয়োগ করব, তার জন্য যে মনোবৃত্তি, অ্যাটিটিউড, এবং আমার জ্ঞানও রয়েছে, আমি জ্ঞানটাকে প্রয়োগ করতে চাই কিন্তু সত্যি আমি করে উঠতে পারছি কি না। নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস। এই নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিসের মধ্যে
মানে আমরা যে জ্ঞানটা আহরণ করছি যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, দূরত্ববিধি বজায় রাখতে হবে, নাক আর মুখকে ঢাকতে হবে, এটা হচ্ছে নলেজ। এইটাকে আমরা সত্যিই পালন করার অ্যাটিটিউড রাখছি কি না, যত তত থুতু ফেলবো না, রাজ্য সরকার প্রথম থেকে পোস্টার দিয়ে জানিয়েছিলেন, আমরা এইটাকে মেনটেন করব কি না, আমাদেরকে অ্যাটিটিউড মেনটেন করতে হবে, এবং আমরা কতটা সৎ এই কথাগুলোকে পালন করার জন্য। এবং প্র্যাকটিস, আমরা সত্যি এটা করছি কি না, আমরা বুঝছি করা উচিত, আমরা লোককে বলছি করা উচিত, কিন্তু মাস্কটাকে পড়ার সময় মাস্কটাকে সঠিকভাবে পড়ছি না। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা যখন লোকালয়ে যাচ্ছি তখন আমরা সঠিকভাবে আমাদের মাস্কটাকে ব্যবহার করছি না, তাহলে প্র্যাকটিসটা ঠিক মতন হচ্ছে না। এই তিনটে জিনিসের গ্যাপ যদি আমরা কমাতে পারি তাহলে এইটা কিন্তু একদিন বলে হয়ে যাবে এমন নয়, বা কেউ করলো না বলে তাকে ভয়ঙ্কর দোষারোপ করলাম, এই জিনিসগুলো বারংবার প্রয়োগ, বারংবার বলাতে আমাদের অভ্যেসের মধ্যে চলে আসে। আজকে আমি একা ঘরের মধ্যে বসে যখন কথা বলছি, হ্যাঁ আমি মাস্ক ব্যবহার করছি না কারণ আমার ঘরে আর কেউ নেই, কিন্তু আমি যখনই এখান থেকে বাড়িতে ঘর থেকে বেরিয়ে নিচে যাব আমাকে মাস্কটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবং সেই মাস্কটা ব্যবহার করা মানে এটা চিবুকে দিয়ে না, সঠিকভাবে নাক এবং মুখকে আমাকে ঢাকতে হবে যতদূর সম্ভব। তেমনই কোনো মানুষ যদি আক্রান্ত হন তাকে যথোপযুক্ত সাহায্য করতে হবে, কারণ আজকে আক্রান্ত যে কেউ হতে পারে এবং এই পরিস্থিতি একদিনে চলে যাবে না, সেটা থাকবে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে আনতেই হবে। এবং এছাড়া আমরা যে কথাটা আরেকবার বারংবার বলছি, যেটা আমাদের বলার কথা, যে ফার্স্ট লাইন ডিফেন্স ওয়ার্কারদের জন্য তাদেরকে কোনোভাবে স্টিগমাটাইজ করা যাবে না। তারা কেউ মানুষের সেবা করছেন সেই জন্য তাদেরকে উত্ত্যক্ত করা, সেই জন্য তাদেরকে হ্যারাস করা, বা কোনো কর্তব্যরত স্বাস্থ্যকর্মীর ওপর আক্রমণ করা, এই ধরনের প্রবণতাকে প্রতিরোধ করতে হবে। এবং প্রয়োজনে এই এপিডেমিক ডিজিজ অ্যামেন্ডমেন্ট বিল বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেয়ার সার্ভিস পার্সোনেল অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশনস অ্যাক্ট, প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যান্ড ড্যামেজ টু প্রপার্টি, এই যে আইনগুলো আছে তার উপযুক্ত প্রয়োগ করতে হবে। কারণ এটা একদম দৃঢ়ভাবে বলছি, সমাজের বেশিরভাগ মানুষ এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের পাশে ছিলেন। হ্যাঁ, এটা ঠিক কথা, অনেক ক্ষেত্রে ধৈর্যের বাঁধ মানুষের ভেঙে যায়, রাগ হয়, উৎকণ্ঠা হয়, কিন্তু সেটার একটা বড় অংশ কারণ হচ্ছে সঠিকভাবে তথ্যের যে আদান প্রদান সেইটা হয়ে ওঠে না। সেই গ্যাপগুলো রয়েছে, সেইগুলো আলোচনার স্তরে আনতেই হবে। কিন্তু তার জন্য ধৈর্য হারিয়ে যে ফিজিক্যাল ভায়োলেন্স, সেইটাকে কিন্তু সমর্থন করা যাবে না। তেমনই মানুষকে স্টিগমাটাইজ করা, অর্থাৎ আপনি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে আছেন, আপনি কোভিডের ট্রিটমেন্ট করছেন, আপনি এই ফ্ল্যাটে থাকতে পারবেন না, বা আপনার কোভিড হয়েছিল আপনি বাড়ি ছেড়ে চলে যান, এই যে আতঙ্কের জিনিসগুলো আমরা দেখছি এখন, সেটা কিছু ক্ষেত্রে নিশ্চয়ই কমেছে। এটা সমাজ সচেতন হয়েছে বলেই কমেছে। এই সচেতনতাকে আরও উচ্চমার্গে নিয়ে যেতে হবে। এবং যদি কেউ এই বিধিকে ভাঙতে চায় তাহলে অবশ্যই আমরা আমাদের তরফ থেকে দাবি তুলছি যে ক্ষতিপূরণ তার থেকেই আদায় করা হোক। সব কিছু সরকার করে দেবে এরকম ব্যাপার নয়। একটা মানুষ অন্যায় করবে, সেই ক্ষতিপূরণ দেবে, যদি তার সেই অন্যায় যাতে না করে তাকে সেই জন্য সেই ব্যাপারটা শেখাতে হবে। আর অবশ্যই আমরা বলতে চাই, আমাদের যে ক্ষতিপূরণের আমরা যে দাবিটা তোলা হচ্ছে, চিকিৎসকের একটা অংশ থেকে দাবিটা উঠছে, আমাদেরও চিকিৎসকরা মনে করেছেন যে শহীদ পরিবারকে যে অর্থটা প্রদান করা হবে সেই অর্থটার পরিমাণ ন্যূনতম 50 লাখ হোক। এবং এটা শুধুমাত্র কোনো একটি সরকারের দায়িত্ব নয়, সমগ্রভাবে কেন্দ্র রাজ্য সরকার দুজনেই এর মধ্যে অংশগ্রহণ করুক এবং এই আমাদের শহীদদের পাশে দাঁড়া, তাদের পরিবার যেন পায়ের তলায় শক্ত জমি পায়। কারণ এই স্বাস্থ্যকর্মীদের একটা অংশ, জরুরি পরিষেবার কর্মীদের একটা অংশ, এরা কিন্তু অকুতোভয় হয়ে কাজ করেছেন, আক্রান্ত হয়ে আবার কাজের জায়গায় ফিরে এসেছেন। যারা সুস্থ হয়েছেন তাদেরকে অভিনন্দন, কিন্তু কিছু কিছু মানুষকে আমরা হারিয়ে ফেলেছি, তাদের এই আত্মত্যাগ যেন বিফলে না যায়। আজকে আর বিস্তারিত আলোচনার মধ্যে ঢুকবো না, কারণ এই কটি কথাকে একদম হাইলাইট করে বলারই আজকে আমার উদ্দেশ্য ছিল। অত্যাধিক জটিল আলোচনার মধ্যেও যাব না। ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টরস থেকে যে দাবিগুলো উঠে এসছে সেই দাবিগুলো আপনাদের সামনে রাখলাম। এবং অবশ্যই
সবার ক্ষেত্রে যে কথাটা আমার বলার কথা, আমরা একটা সংকটকে সবাই মিলে কাটিয়ে উঠছি। মানুষ, জরুরি পরিষেবা ভিত্তিক কর্মীরা, স্বাস্থ্যকর্মীরা এবং সাধারণ মানুষ, আমরা পরস্পর একে অপরকে সাহায্য করে এই সমস্যা কাটিয়ে উঠছি। এবং এই বিষয়ে আমাদের যে বন্ধুত্বের বন্ধন বা আমাদের যে পরস্পরের সহযোগিতার হাত, এই হাতটা যেন দুর্বল না হয়। সাধারণ কোনো উদ্বেগ, উৎকণ্ঠা, প্ররোচনা এতে পা দিয়ে সমাজের সঙ্গে চিকিৎসা কর্মী, স্বাস্থ্যকর্মী, জরুরি পরিষেবা কর্মীর মধ্যে যে সমন্বয়টা চলছে, এই সমন্বয়কে আমাদের রক্ষা করতে হবে। তাহলে অবশ্যই আমরা এই যে উদ্ভূত পরিস্থিতিকে কাটিয়ে উঠব এবং যে শহীদরা এই মহামারীকে সামনের সারি থেকে দাঁড়িয়ে লড়তে গিয়ে প্রাণ দিলেন, তাদের সবাইকে আমার সশস্ত্র প্রণাম। আপনাদের এই আত্মত্যাগকে পাথেয় করে ভবিষ্যতে আমাদের পথ চলা হবে। এই কটি কথা বলে উপস্থিত শ্রোতা বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।